আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট চ্যাপ্টার 10টি কোয়েশ্চেন ডিটেইলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করবে। সেখানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 51, if A is real Q symmetric and I plus A is non-singular, then I plus A inverse into I minus A is orthogonal, symmetric, Q-symmetric, singular. তো এই একটা রিয়াল কিউসিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে এবং I প্লাস এ এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যেখানে আইটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা জানি। তাহলে এই যে ম্যাট্রিক্সটা I প্লাস এ তার ইনভার্স ইন্টু I মাইনাস এ, এই ম্যাট্রিক্সটা কি টাইপের ম্যাট্রিক্স হবে সেটা জানতে চাই। অর্থোগোনাল হবে না সিমেট্রিক না কি সিমেট্রিক না সিঙ্গুলার, সেটা আমাদের জানতে চাইছি। শুরু করা কোশ্চেন নাম্বার 51। আমাদের বলে দিয়েছে এটা কিউ সিমেট্রিক। কোন একটা ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক হয় কখন হয়? যখন তার ট্রান্সপোজ করে ইকুয়ালস টু মাইনাস অফ সেই ম্যাট্রিক্সটা হয়। এই একটা ম্যাট্রিক্স কিউ সিমেট্রিক হবে তখন যখন এর ট্রান্সপোজ করে মাইনাস অফ এই ম্যাট্রিক্সের সাথে সমান হবে। যেহেতু এস কিউ সিমেট্রিক বলে দিয়েছে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ হবে এবং I প্লাস এ এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, তাহলে এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু 0 হবে। ডিটারমিনেন্ট ভ্যালু যদি নট ইকুয়ালস টু 0 হয় বা নন সিঙ্গুলার হয় তখন তার ইনভার্সটা এক্সিস্ট করে। দ্যাটস মিন্স I প্লাস এ আর ইনভার্সটা এক্সিস্ট করবে। ঠিক আছে, আর এখানে যে এক্সপ্রেশনটার ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে যাচাই করতে বলেছে সেখানে অলরেডি ইনভার্স আছে। তো আমাকে দেখতে হবে যে এই যে I প্লাস এ ইনভার্স ইন্টু I মাইনাস এ এটা সিমেট্রিক, কিউসিমেট্রিক, অর্থোগোনাল, সিঙ্গুলার হবে। সো যে ম্যাট্রিক্সটা বের করতে বলেছে সম্পর্কে জানতে বলেছে সেটা আমি পি ধরে নিলাম সাপোজ। তাহলে পি প্লাস এ, পি ইকুয়ালস টু আই প্লাস এ তার ইনভার্স ইন্টু আই মাইনাস এ ধরে নিলাম। তাহলে আমরা যদি অর্থোগোনাল, কোন একটা ম্যাট্রিক্স অর্থোগোনাল কখন হয়? যদি পি একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা অর্থোগোনাল তখন হবে যখন পি ইন্টু পি ট্রান্সপোজ ইকুয়ালস পি ট্রান্সপোজ ইন্টু পি ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে ওই ম্যাট্রিক্সের সাথে ওর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রোডাক্ট করলে আগে পড়ে সেটা যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স পায় তাহলে পিটা কি হবে? অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে। তো আমাদের অর্থোগোনাল চেক করতে বলেছে এবং সিমেট্রিক কি সিমেট্রিকও চেক করতে বলেছে। তো আমরা আর সিমেট্রিক কখন হয়? যখন পি ট্রান্সপোজ করে যদি পি পাই তাহলে সিমেট্রিক হবে। আর কি সিমেট্রিক জাস্ট আমরা তো বললাম। তাহলে আমরা প্রথমে এই পি এর ট্রান্সপোজ বের করি। তো পি এর ট্রান্সপোজ করে পি আসছে বা মাইনাস পি আসছে কিনা দেখি। যদি সেরকম না আসে তাহলে সিমেট্রিক কিউসিমেট্রিক কোনটাই বলতে পারবো না, তখন আমরা অর্থোগোনাল চেক করব, চেষ্টা করব। পি ইন্টু পি ট্রান্সপোজ বা পি ট্রান্সপোজ ইন্টু পি বের করার চেষ্টা করবো দুটো আইডেন্টিটি আসছে কিনা। তাহলে আমরা প্রথমে এই ট্রান্সপোজটা বের করি, পি ট্রান্সপোজ দিয়ে বের করি তাহলে আই প্লাস এ তার ইনভার্স ইন্টু আই মাইনাস এ তার কি হবে? ট্রান্সপোজ হবে। এখন আমরা জানি যে এ বি, এ আর বি দুটো ম্যাট্রিক্স তার প্রোডাক্ট করে যদি ট্রান্সপোজ করা হয় সেটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়। তো এখানেও এই আই প্লাস এ ইনভার্স এটা একটা ম্যাট্রিক্স, আই মাইনাস এ এটা একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আছে এবং তার ট্রান্সপোজ আছে। তাহলে পরেরটা ট্রান্সপোজ আগে হবে এবং আগেরটা ট্রান্সপোজ পরে হবে। দ্যাটস মিন্স আমরা এটা লিখতে পারবো আই মাইনাস এ তার ট্রান্সপোজ ইন্টু আই প্লাস এ তার ইনভার্স তার আবার ট্রান্সপোজ। এখন আমরা জানি যে এ প্লাস মাইনাস বি, এ আর বি দুটো ম্যাট্রিক্স, তবে প্লাস মাইনাস বি আকারে যদি থাকে মানে অ্যাডিশন কিংবা সাবট্রাকশন থাকে, তার যদি ট্রান্সপোজ করা হয় তাহলে স্যার সেপারেটলি ট্রান্সপোজ হয়ে যায়, মানে এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ হয়। তো সেম ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। এখানে আই একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তার আবার ট্রান্সপোজ আছে, এই ট্রান্সপোজটা আই এর মাথায় চেপে যাবে, এ এর মাথাও চেপে যাবে। এর আই ট্রান্সপোজ করলে কি হয়? আই তো আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ করলে কি হবে? আই ম্যাট্রিক্সই আসবে, কারণ আই কি 1 0 0
0 1 0 0 0 1 এই যদি ট্রান্সপোজ করা হয় 1 0 0 0 1 0 0 0 1ই আসবে। তাহলে I ট্রান্সপোজ করলে I আসবে, তো A ট্রান্সপোজ করলে A ট্রান্সপোজ আসলো। এবার আমরা আরেকটা ফর্মুলা জানি যে A ইনভার্স তার ট্রান্সপোজ করলে A ট্রান্সপোজ তার ইনভার্স হবে। ঠিক আছে, মানে ইনভার্সের ট্রান্সপোজ করে যা পাবো ট্রান্সপোজের ইনভার্স করেও কিন্তু সেম রেজাল্টই পাবো। আমি এটাকে এইভাবে লিখতে পারবো I প্লাস A তার ট্রান্সপোজ তার আবার ইনভার্স। তো I এখন A যেহেতু স্কি সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে A ট্রান্সপোজের ভ্যালু কত আমি পেয়েছি? মাইনাস A পেয়েছি। তাহলে এখানে যে A ট্রান্সপোজ আছে এই জায়গায় মাইনাস A বসাতে পারবো। তাহলে I মাইনাস আবার A ট্রান্সপোজ ভ্যালু কি মাইনাস A, এটা কি প্লাস A হয়ে যাবে। এবার এই যে ট্রান্সপোজটা এই ট্রান্সপোজটা I এর মাথায় চেপে যাবে, এর মাথাও চেপে যাবে, তাহলে I প্লাস A ট্রান্সপোজ হয়ে যাবে। I ট্রান্সপোজ করলে I আসবে, তারপর ইনভার্স I প্লাস A ইন্টু A ট্রান্সপোজের ভ্যালু কত? মাইনাস A, যেহেতু এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা লিখতে পারবো A মাইনাস A তার ইনভার্স। তো এখান থেকে আমরা বলতে পারবো না যে P ট্রান্সপোজ ইকুয়ালস টু P আসছে, কারণ P এর ভ্যালুটা কি আমরা ধরেছি I প্লাস A তার ইনভার্স ইন্টু I মাইনাস A। এখানে কি আসছে I প্লাস A ইন্টু I মাইনাস A তার ইনভার্স। তাহলে এখানে ক্লিয়ারলি আমরা বলতে পারছি না যে এটা ইকুয়ালস টু P হবে কিংবা মাইনাস P হবে। তাহলে এখানে সিমেট্রি বা কি সিমেট্রি সেটা কিন্তু আমরা কনক্লুশন টানতে পারছি না। এবার আমরা অর্থগোনাল প্রুভ করার চেষ্টা করি। অর্থগোনালের জন্য আমরা কি বের করতে হবে? P ট্রান্সপোজ ইন্টু P এবং P ইন্টু P ট্রান্সপোজ, এটা আইডেন্টিটি এলিমেন্ট আসছে কিনা, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কিনা। তাহলে আমরা P ট্রান্সপোজ ইন্টু P বের করছি। P ট্রান্সপোজ ইন্টু P যদি বের করা হয়, তো P ট্রান্সপোজ জাস্ট আমরা এখনই বের করলাম, সেটা কত? I প্লাস A ইন্টু I মাইনাস A তার ইনভার্স। P ট্রান্সপোজ আমরা জাস্ট সেটা বের করলাম। আর P এর ভ্যালু কত? I প্লাস A তার ইনভার্স, I প্লাস A তার ইনভার্স ইন্টু I মাইনাস A, I মাইনাস A। এবার এখানে কিন্তু আমরা দেখাতে হয়, এখান থেকে আমাদের I আনার চেষ্টা করতে হবে। এটা সহজে আনা যায়। আমাদের দেখতে হবে এইটা কমিউটেটিভ ম্যাট্রিক্স হচ্ছে কিনা। এটা একটা তো ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স, এটা আন্ডার মাল্টিপ্লিকেশনে কমিউটেটিভ হচ্ছে না। কমিউটেটিভ যদি হয় তাহলে এটা আগে পরে আমরা লিখতে পারবো। আর আগে পরে যখনই লিখবো তখন I মাইনাস A তার ইনভার্স ইন্টু I মাইনাস A এরকম আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। কারণ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সেই ম্যাট্রিক্স হয়, তাহলে সময় আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে আমাকে এই ম্যাট্রিক্সটা কমিউটেটিভ যদি হয় তাহলে এটা আগে পরে লিখতে পারবো। কমিউটেটিভ হচ্ছে কিনা সেটা আমরা এবার চেক করব। সেটা আমার আগের ভিডিওতেও দেখানো হয়েছে, তো এই ভিডিওতে আমি আরেকবার দেখাচ্ছি কমিউটেটিভ হচ্ছে কিনা। আমরা জানি যে I প্লাস A ইন্টু I মাইনাস A এটা কিন্তু কমিউটেটিভ, মানে আগে পরে লিখতে পারবো I মাইনাস A ইন্টু I প্লাস A। এর প্রশ্ন হলো কমিউটেটিভ কেন হচ্ছে? আমরা যদি দুটোরই প্রোডাক্ট বের করি, সিম্পলি আমি দেখাচ্ছি, তাই কটা হবে? I এর সাথে এখন I হবে, মাইনাস A প্লাস A মাইনাস A স্কোয়ার হবে। তো প্লাস A মাইনাস A কেটে যাবে, I মাইনাস A স্কোয়ার হবে। রাইট সাইডের পোর্শন যদি বের করি তাহলে I হবে প্লাস A মাইনাস A মাইনাস A স্কোয়ার, প্লাস I কেটে যাবে, এটা হচ্ছে I মাইনাস A স্কোয়ার। তাহলে এটারও প্রোডাক্টও যা আছে এটারও প্রোডাক্ট আছে, মানে কি দুটো সেম ম্যাট্রিক্স আমরা বলতে পারবো। ঠিক আছে, তার মানে কি I প্লাস A ইন্টু I আর I মাইনাস এই দুটো ম্যাট্রিক্স আন্ডার মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ হবে। যেটা আমি সাইডে দেখালাম জাস্ট আর কি। এবার এইখান থেকে আমরা আসছি। এবার আমরা একটা কাজ করব, এখানে I মাইনাস A আছে তার ইনভার্স দিয়ে বোথ সাইডে গুণ করছি রাইট সাইডে। ঠিক আছে, রাইট সাইডে I মাইনাস A ইনভার্স দিয়ে গুণ করা হয়, তো এটা I প্লাস A I মাইনাস A, I মাইনাস A তার ইনভার্স দিয়ে গুণ করলাম, তো এখানেও কি হবে? রাইট সাইডও রাইট পোর্শনে গুণ করছি, রাইট সাইডও রাইট পোর্শনে আমি গুণ করব। I প্লাস A ইন্টু I মাইনাস A তার ইনভার্স। এবার I মাইনাস A ইন্টু I মাইনাস A ইনভার্স, এটা কি হবে? আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। কোনো একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্সে যদি গুণ করা হয় তাহলে সেটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে।
তাহলে আমরা ফাইনালি পেলাম I প্লাস এ ইকুয়ালস I মাইনাস এ, I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স। এবার আমরা কি করব, এই ম্যাট্রিক্সটার সঙ্গে আমরা লেফট সাইডে I মাইনাস এ তার ইনভার্স গুণ করব। তাহলে I মাইনাস এ তার ইনভার্স লেফট সাইডে গুণ করলাম, I প্লাস এ লেফট এই রাইট সাইডের পোর্শনও আমরা এই লেফট সাইডে আমরা I মাইনাস এ ইনভার্স গুণ করব। কারণ ম্যাট্রিক্সে যখন আমরা প্রোডাক্ট করব সিকোয়েন্স মেনটেন করতে, এদিকে যদি লেফট সাইডে গুণ করি তো এদিকেও ইকুয়েশনও লেফট সাইডে গুণ করতে হবে। ঠিক আছে, তো I মাইনাস এ ইন্টু I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স। তো রাইট সাইডের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে I মাইনাস এ তার ইনভার্স ইন্টু I মাইনাস এ আছে, তাই একটা ম্যাট্রিক্সের ইনভার্সের সঙ্গে ওই ম্যাট্রিক্সটার গুণ আছে। I মাইনাস এ তো একটা ম্যাট্রিক্স, তার ইনভার্স ইন্টু I মাইনাস এ সেই ম্যাট্রিক্সটা, তাহলে ইনভার্স আর ম্যাট্রিক্স গুণ হয়। যদি P ইনভার্স ইন্টু P হয় তাহলে সেটা কি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। এটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্সে গুণ করলে সেই ম্যাট্রিক্সটা হবে। তাহলে I এর সাথে যদি এই ম্যাট্রিক্সটা গুণ করা হয় তাহলে এই ম্যাট্রিক্সটাই হবে। তো ফাইনালি আমরা পেলাম I মাইনাস এ তার ইনভার্স ইন্টু I প্লাস এ দ্যাটস ইকুয়ালস টু I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স। তার মানে কি দাঁড়ালো, জাস্ট এটা একটু ক্লিয়ার করি, সরি, I মাইনাস এ তার ইনভার্স। তার মানে দাঁড়ালো I মাইনাস এ ইনভার্স এবং I প্লাস এ এই ম্যাট্রিক্স দুটো পরস্পর কমিউটেটিভ আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মানে আগে পরে লিখতে পারবো। তাহলে এখানে যেমন I প্লাস এ তার ইনভার্স ইন্টু I মাইনাস এ ছিল, I প্লাস, সো এখানে আমরা এই রেজাল্টটা না করে আমরা এটা ইউজ করতে পারবো এখানে, যেখানে কি পেয়েছি আমরা I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স, আমরা এই পোর্শনটা ম্যাচ করব, I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স। এই পোর্শনটা যে আমরা কি লিখতে পারবো, I মাইনাস এ ইনভার্স ইন্টু I প্লাস এ লিখতে পারবো। ঠিক আছে, আমরা জাস্ট এটা নিয়ে খেলছিলাম, অ্যাকচুয়ালি এটা মিস করছে। ঠিক আছে, আমরা ওটাও দেখাতে পারবো, আমরা যদি I প্লাস এ ইনভার্স যদি গুণ করতাম এই দিক দিয়ে, তখন ওটা রেজাল্টটা আসতে হয়তো। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা আমরা কি লিখতে পারবো, এই জায়গাটা লিখতে পারবো I মাইনাস এ ইনভার্স ইন্টু I প্লাস এ, এটা I মাইনাস এ তার ইনভার্স ইন্টু I প্লাস এ লিখতে পারবো, মানে এই পোর্শনটা কমিউটেটিভ হলো। দেন I প্লাস এ তার ইনভার্স ইন্টু I মাইনাস এ। এবার I প্লাস এ ইন্টু I প্লাস এ তার ইনভার্স আছে, তাহলে একটা I প্লাস এ একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স গুণ হচ্ছে, তাহলে ম্যাট্রিক্স এবং তার ইনভার্স যদি গুণ হয় তাহলে ম্যাট্রিক্সটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। দ্যাট মিনস I মাইনাস এ তার ইনভার্স ইন্টু I ইন্টু I মাইনাস এ, তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স সাথে অন্য ম্যাট্রিক্স গুণলে সেই ম্যাট্রিক্স হবে, তার মানে আমার I মাইনাস এ তার ইনভার্স ইন্টু I মাইনাস এ হবে। তাহলে I মাইনাস এ তার ইনভার্সের সঙ্গে I মাইনাস এ গুণ হচ্ছে, তাহলে একটা ম্যাট্রিক্সের ইনভার্সের সাথে সেই ম্যাট্রিক্সের গুণ আছে, মানে সেটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তার মানে দেখাতে পারলাম P ট্রান্সপোজ ইন্টু P, সেটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম। এবার আমরা দেখি P ইন্টু P ট্রান্সপোজ এটা আইডেন্টিটি আসছে কিনা। তাহলে P ম্যাট্রিক্স আমার কি ছিল, I প্লাস এ ইনভার্স ইন্টু I মাইনাস এ, I প্লাস এ ইনভার্স ইন্টু I মাইনাস এ। আর P ট্রান্সপোজ আমরা জাস্ট বের করলাম I প্লাস এ ইন্টু I মাইনাস এ তার ইনভার্স। এখানে এই যে I মাইনাস এ ইন্টু I প্লাস এ, এটা কমিউটেটিভ আমরা দেখালাম, কারণ এই জায়গাটা আমরা দেখলাম যে I মাইনাস এ ইন্টু I প্লাস এও যা, I প্লাস এ ইন্টু I মাইনাস এও তাই, ওটা আগে পরে আমরা লিখতে পারবো। ইন জেনারেল কিন্তু আমরা লিখতে পারবো না যে ম্যাট্রিক্স কমিউটেটিভ, কারণ সবসময় যে এ বি ইকাস টু বি হবে এটা কিন্তু সবসময় হবে না, নট অলওয়েজ ট্রু, নট অলওয়েজ ট্রু। আমাকে চেক করতে হবে কমিউটেটিভ হচ্ছে কিনা, তখনই কিন্তু আমরা আগে পরে লিখতে পারবো। ঠিক আছে, তাই যেহেতু আমরা দেখলাম এটা কমিউটেটিভ হচ্ছে, এটারও ভ্যালু যা উল্টো ভ্যালুটা হচ্ছে, তাহলে আমরা আগে পরে লিখতে পারবো I প্লাস এ ইন্টু I মাইনাস এ, আর এখানে কি আছে I মাইনাস এ তার ইনভার্স। এই যে এই পোর্শনটা দিকে তাকাই, I প্লাস এ তার ইনভার্স ইন্টু I প্লাস এ আছে,
তাহলে এটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে, একটা ইনভার্স ম্যাট্রিক্স, এবং তার সাথে সেই ম্যাট্রিক্সটা গুণ আছে, এটা আইডেন্টিটি হবে। এটাও তাই, একটা ম্যাট্রিক্স এবং তার ইনভার্স গুণ আছে, তাহলে এটা আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আই ইন্টু আই স্কোয়ার ভ্যালু কত হবে? আই হবে। তার আমরা দেখাতে পারলাম যে পি ট্রান্সপোজ ইন্টু পি ইকুয়ালস পি ইন্টু পি ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটা যখন স্যাটিসফাই করে কোনো একটা ম্যাট্রিক্স, তাহলে পিটা কি অর্থগোনাল হবে, পি ইজ অর্থগোনাল। Yes, পি ইজ অর্থগোনাল। আর পিটা কি ধরেছিলাম? পিটা আমরা ধরেছিলাম যে গিভেন ম্যাট্রিক্স যেটা যেটা রেজাল্ট বের করতে বলেছিল, 1 প্লাস আই তার ইনভার্স ইন্টু আই প্লাস এ তার ইনভার্স ইন্টু আই মাইনাস এ, তাহলে ইজ অর্থগোনাল। সো আমরা দেখিনি কোন অপশনটা রাইট হচ্ছে। সো এখানে এই যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, অর্থগোনাল। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 52। ইফ এ ইকুয়ালস এ একটা 2x2 ম্যাট্রিক্স, আর এলিমেন্ট গুলো 1 2 2 1 and f of x equals x by 1 minus x, then f of a is, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং fx একটা ফাংশন দেওয়া আছে, x এর ফাংশন, যেটা এই ফর্মে আছে x by 1 minus x। এখানে f of a কি হবে সেটা আমাদের বের করতে বলেছে। 52 এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমাদের 1 2 2 1, আর fx এর ভ্যালু দেওয়া আছে x by 1 minus x। জাস্ট লেট মি চেক অন টাইম। fxটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে x ইন্টু 1 মাইনাস এক্স তার ইনভার্স। আমাকে f অফ a বের করতে বলেছে, তাহলে f অফ a এর রেজাল্টটা কত হবে? x এর জায়গায় a বসিয়ে দেবো, তাহলে a ইন্টু 1 এর জায়গায় যেহেতু আমরা এখানে x এর ফাংশন ছিল, কিন্তু এখানে ম্যাট্রিক্স এর ফাংশন নিয়ে আসছি, ঠিক আছে, ম্যাট্রিক্স ইকুয়েশনের ফাংশন নিয়ে আসছি, তাহলে 1 এর জায়গায় কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, ঠিক আছে। নর্মালের ক্ষেত্রে আমার 1 হচ্ছে সংখ্যার ক্ষেত্রে, কিন্তু ম্যাট্রিক্সে যখন আমরা লিখবো তখন তো 1 হবে না, তখন কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। কারণ x এর জায়গায় a বসাচ্ছি, তার ইনভার্স। এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে এখানে তো আর 1 হবে না, আমরা 1 মাইনাস একটা ম্যাট্রিক্স লিখতে পারবো না, ঠিক আছে। কারণ 1 মাইনাস সাপোজ 1 2 2 1 এরকম কোনো মিনিং নেই, ঠিক আছে। ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সের মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, তো এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। সো এখানে আমরা কি এই ম্যাট্রিক্সটা তো আমাদের দেওয়া আছে, তো আমাদের আই মাইনাস এই ম্যাট্রিক্সটা তার ইনভার্সটা বের করবো, দিয়ে প্রোডাক্ট করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। আই মাইনাস এ যদি বের করি, আই এম আর কি 1 0 0 1 মাইনাস এ কত, এ আমার 1 2 1 2 2 1। এটা যদি মাইনাস করা হয় তাহলে 1 মাইনাস 1 0 0 মাইনাস 2 মাইনাস 2 0 মাইনাস 2 মাইনাস 2 1 মাইনাস 1 0। এটা আই মাইনাস এ হলো। এবার এর যদি ইনভার্স বের করি, ইনভার্স বের করলে কোন একটা ম্যাট্রিক্স ইনভার্স মানে কি, সাপোজ পি একটা ম্যাট্রিক্স, তার পি ইনভার্স আমরা এইভাবে বের করি, 1 বাই ডিটারমিনেন্ট অফ পি ইন্টু অ্যাডজয়েন্ট অফ পি। তা আমরা ওই আই মাইনাস এর অ্যাডজয়েন্টটা বের করতে হবে এবং এর ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে হবে। তাহলে আই মাইনাস এ ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? 0 মাইনাস 4 হবে, দ্যাট মিন্স মাইনাস 4। এর অ্যাডজয়েন্ট অফ আই মাইনাস এ যদি বের করি, অ্যাডজয়েন্ট গুলো কিভাবে, অ্যাডজয়েন্ট কিভাবে বের করি, আমরা প্রতিটা এলিমেন্টের আমরা কোফ্যাক্টর গুলো নেব এবং তার ফাইনালি ট্রান্সপোজ করব। তাহলে জিরোর কোফ্যাক্টর কত হবে? এই রো বরাবর এই কলাম বরাবর দিই, তাহলে 0 থাকছে, 0 হবে। মাইনাস 2 এর কোফ্যাক্টর, তাহলে এ বরাবর যদি বাদ দিই, মাইনাস 2 হচ্ছে, কিন্তু এর পজিশনটা কি মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস 2 মানে 2 হয়ে যাবে। এর পজিশনে যদি বের করি মাইনাস 2 হবে এবং এর পজিশনটা মাইনাস, তাহলে মাইনাস অফ মাইনাস 2 মানে প্লাস 2 হয়ে যাবে। এর যদি বের করা হয় 0 হবে এবং তার আবার ট্রান্সপোজ হবে, কোফ্যাক্টরে আবার ট্রান্সপোজ, তাহলে 0 2 2 0 হবে। অ্যাডজয়েন্ট পেয়ে গেলাম। এবার আমরা ইনভার্সটা বের করতে পারবো, তাহলে আই মাইনাস এ, আর ইনভার্সটা কত হবে? 1 বাই ডিটারমিনেন্ট হবে, ডিটারমিনেন্ট কত? মাইনাস 4 পেয়েছি, 1 বাই মাইনাস 4, তাহলে 1 বাই মাইনাস 4, 0 2 2 0। তাহলে আই মাইনাস এ তার ইনভার্সটা আমরা পেয়ে গেলাম, এখানে বসিয়ে দিই। এটা কত? এটা আমার 1 2 2 1, আর আই মাইনাস টি 1 বাই মাইনাস 4 ইন্টু
0 2 2 0। তাহলে মাইনাস 1/-, এটা স্কেলার, সেটা আমি সামনে নিয়ে চলে গেলাম। থাকলো আমার 1 2 2 1 ইন্টু 0 2 2 0। 1/4 -1/4, এটা দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আমরা সিম্পলি করতে পারবো। ফার্স্ট রোয়ের সাথে ফার্স্ট কলাম গুণ হবে, সেটা কত হবে 4 হবে। ফার্স্ট রোয়ের সাথে সেকেন্ড কলাম কত হবে 2 হবে। সেকেন্ড রোয়ের সাথে ফার্স্ট কলাম 2 হবে, আর এটা 4 হবে। -1/4 যদি আমরা ভিতরে গুণ করে দিই, কারণ কোনো একটা ম্যাট্রিক্স সাথে আগে যদি কোনো একটা স্কেলার গুণ থাকে, সেই স্কেলারটা প্রতিটা এলিমেন্টের সাথে গুণ হয়। এটা -1 হবে, এটা -1/2 হবে, এটা -1/2, এটা মাইনাস। তাহলে এই যে এফ অফ এ বের করতে পেরেছো, সেটা কি হবে -1 -1/2 -1/2 ইন্টু -1। তো সেটা আমাদের বি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আশা করি বোঝা গেছে। আর নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 53। ইফ এ and বি আর orthogonal matrices, then এ 0 0 বি, এটা বক্স ম্যাট্রিক ফর্মে আছে, মানে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স। তাহলে আমাদের সুবিধা মতো আমরা এই নাল ম্যাট্রিক্স, জিরোটা আমার নাল ম্যাট্রিক্স আছে, সুবিধা মতো নিয়ে নিতে পারবো অ্যাকর্ডিং টু বি এর অর্ডার এবং এ এর অর্ডার বি এর অর্ডার ধরে। ঠিক আছে, তাহলে এ আর বি দুটো অর্থোগোনাল ম্যাট্রিক্স বলেছে, তো একটা বক্স ম্যাট্রিক্স ফর্মে আছে। সেই ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে না সিমেট্রিক হবে না স্কিউ সিমেট্রিক না অর্থোগোনাল হবে, এটা আমাদের জানতে চেয়েছে। তো এটা আমরা দুই ভাবে দেখাতে পারি। তো আমি এখানে এক্সাম্পল নিয়েও দেখাতে পারি, কিংবা আমরা যে বক্স ম্যাট্রিক্সের যে প্রপার্টি আছে সেখান থেকেও আমরা দেখাতে পারি। তো প্রথমে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, এবং সেটা আমরা খুব সহজে আমরা আরবিটারি নিয়ে এক্সাম্পল নিয়ে দেখাবো, তাহলে সেটা বুঝতে খুব সুবিধা হবে। এখানে দেয়া আছে এ আর বি অর্থোগোনাল দেয়া আছে। আমরা অর্থোগোনাল কখন হয় জানি, যখন এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ ইকুয়ালস টু আইডেন্টিটি হবে, আর বি ইন্টু বি ট্রান্সপোজ ইন্টু বি ইকুয়ালস টু কি হবে আইডেন্টিটি হবে, যেহেতু এরা অর্থোগোনাল। এর আমরা এ বি আমরা যে কোনো দুটো ম্যাট্রিক্স আরবিট্রারি ধরছি, 3 cos 3 ও ধরতে পারি, 2 cos 2 ধরতে পারি, কিংবা একটা 3 cos 3 একটা 2 cos 2 ধরলাম, আমাদের শুদ্ধ ধরতে পারি। আমরা কাজ করছি, একটা 3 cos 3 ধরছি, একটা 2 cos 2 ধরছি, যার এলিমেন্ট গুলো আমরা আরবিট্রারি নিচ্ছি। এই একটা ম্যাট্রিক্স, যার এলিমেন্ট গুলো আমরা এইভাবে নিলাম। A11 আমরা জেনারেল সেন্সে নিচ্ছি, A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। বি একটা ম্যাট্রিক্স আমরা 2 cos 2 নিচ্ছি, আমরা 3 cos 3 ও নিতে পারি, রেজাল্ট সেমই আসবে। আমরা যখন বুঝবো তখন তোমরা বুঝতে পেরে যাবে যে যেই ধরনের রেজাল্ট নেওয়া হয় না কোনো সেমই আসবে। এখানে বি সাপোজ B11 B12 B21 B22, ঠিক আছে। এই দুটো ম্যাট্রিক্স অর্থোগোনাল বলেছে। এখানে যে বক্স ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স বোঝানো আছে, সেই জিনিসটাকে একটু অ্যাজ এ এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে যদি আমরা এই যে ম্যাট্রিক্সটা বলেছে A0 0 B, এই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি হবে এটা যদি আমি লিখতে চাই, এটা এরকম হবে। আমি জাস্ট দেখাচ্ছি, এখানে এ ম্যাট্রিক্সটা বসে যাবে, এ ম্যাট্রিক্স মানে এই পুরো ম্যাট্রিক্সটা বসে যাবে। তার মানে কি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33 হবে। এবার তার পাশে কি নাল ম্যাট্রিক্স আছে। এবার এই ম্যাট্রিক্সটা 0 মানে নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্সটা তত কাজ তত অর্ডারে নেব যে যার সাথে বি এর সাথে ম্যাচ করে হবে। বিটা আমার এই জায়গাটায় বসবে। বি এর অর্ডার কত আছে 2 cos 2 আছে, তাহলে এদিকে দুটো নাল ম্যাট্রিক্স এরকম নাল ম্যাট্রিক্স মানে 3 cos 2 অর্ডারের হবে, ঠিক আছে। এখানে আমার বিটা বসবে, এই পজিশনে বি আছে, তাহলে এখানে B11 B12 B22 B21 B22 হবে। এইখানে যে নাল ম্যাট্রিক্সটা হবে সেটা আমাদের এমন ভাবে নিব যেটা পুরোপুরি স্কোয়ার ম্যাট্রিক্স, মানে আমাদের পুরো ফিল আপ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে এই যে জিরো নাল ম্যাট্রিক্স, এই নাল ম্যাট্রিক্স দুটোই যে সেম অর্ডারের ম্যাট্রিক্স হবে সেটা কিন্তু বিষয় না, সেটা ডিপেন্ড করবে
এ আর বি এর অর্ডার অনুযায়ী, ঠিক আছে? যেহেতু এখানে এ অর্ডার 3 ধরেছি, এ অর্ডার 2 ধরেছি, আমরা সেভাবে দুটো আলাদা ধরলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখানে যদি 3 cos 3 নিতাম তাহলে দুটোই কিন্তু সেম অর্ডারের নাল ম্যাট্রিক্স হতো। এক্ষেত্রে কিন্তু এটা 3 cos 2 হলো, এটা কিন্তু 2 cos 3 অর্ডারের নাল ম্যাট্রিক্স হলো। ঠিক আছে, এই হলো বিষয়। এখানে হায়ার অর্ডারও নিতে পারি আমাদের সুবিধা মতো, নাল ম্যাট্রিক্সটা অর্ডারটা চেঞ্জ হবে। এবার আসি আমরা এটা প্রমাণের বিষয়, এটা কি টাইপের ম্যাট্রিক্স হবে। আমাদের ই আর বি অর্থগোনাল বলে দিয়েছি আমরা, ফার্স্ট একটা দুটো ক্লাসে আমরা ডিসকাস করেছি যে যখন কোনো একটা ম্যাট্রিক্স অর্থগোনাল হয়, অর্থগোনাল মানে আমার পারপেন্ডিকুলার, নর্মালি আমরা জানি অর্থগোনাল মানে পারপেন্ডিকুলার। আর দুটো ভেক্টর কখন পারপেন্ডিকুলার হয়, যখন দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের স্কেলার মানে ডট প্রোডাক্টটা, স্কেলার প্রোডাক্টটা জিরো হয়, মানে ডট প্রোডাক্টটা জিরো হয়। আর ডট প্রোডাক্ট যখন আমরা বের করি, আই জে কে এর সাথে করেসপন্ডিং এলিমেন্টের প্রোডাক্ট করে সাম হয় এবং সেই রেজাল্টটাকে জিরো হয়। এখানে আমরা যদি প্রতিটা রো এর এলিমেন্ট গুলো বা কলাম এলিমেন্ট গুলো যদি ভেক্টর হিসেবে ট্রিট করি, তাহলে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ডট প্রোডাক্টটা জিরো হবে। তার মানে কি, একটা ভেক্টরের সাথে এটা এটা একটা ভেক্টর ধরলাম, এই রোটাকে আরেকটা ভেক্টর, এই পরস্পর কি হবে, অর্থগোনাল হবে, মানে পারপেন্ডিকুলার হবে। মানে এর সাথে এর এলিমেন্টের পরস্পর প্রোডাক্ট করে সাম করবে, সেটা কি হবে, জিরো হবে। এটা কিন্তু ভেক্টর, এটা এটা আই, এটা জে, এটা কে ধরলাম, আই জে কে ধরলাম, এত আই এত জে এত কে, এই ডট প্রোডাক্টটা জিরো, ডট প্রোডাক্ট জিরো মানে পরস্পর এলিমেন্টের প্রোডাক্ট করে সামকে জিরো হবে। তাহলে এ অর্থগোনাল মানে এ ওয়ান ওয়ান, এ টু ওয়ান প্লাস এ ওয়ান টু, এ টু টু প্লাস এ ওয়ান থ্রি, এ টু থ্রি, এই রেজাল্টটা কত হবে, জিরো হবে। সেম টু সেম এটার সাথে এটারও তাই হবে, এ ওয়ান ওয়ান, এ থ্রি ওয়ান, এ ওয়ান টু, এ থ্রি টু প্লাস এ ওয়ান থ্রি, এ থ্রি থ্রি, এই রেজাল্টটা কত, জিরো হবে। এবার এটার সাথে এটারও জিরো হবে, এ টু ওয়ান, মানে একটার সাথে অন্যটার ডট প্রোডাক্ট জিরো হবে, মানে করেসপন্ডিং এলিমেন্টের প্রোডাক্ট করে সাম জিরো হবে। থ্রি ওয়ান, এ টু টু, এ থ্রি টু, এ টু থ্রি, এ থ্রি থ্রি, জিরো। এবং প্রতিটা যে স্কেলার গুলো, প্রতিটা রোকে যদি ভেক্টর হিসেবে ধরি, এটা কি ইউনিট ম্যাগনিটিউড হবে। ইউনিট ম্যাগনিটিউড হওয়া মানে কি, এ ওয়ান স্কোয়ার, এ ওয়ান টু স্কোয়ার, এ ওয়ান থ্রি স্কোয়ার ইকুয়াল টু কত হবে, ওয়ান হবে। ম্যাগনিটিউড যদি আমরা বের করি, তারপর এক্স আই প্লাস ওয়াই জে, এর যদি ম্যাগনিটিউড বের করি আমরা কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়। এই ইউনিট ম্যাগনিটিউড হলে মানে স্কোয়ার করলে কি, ওয়ান স্কোয়ার মানে ওয়ানই হবে। সেম টু সেম এটাও তাই হবে, এ টু ওয়ান স্কোয়ার, এ টু টু স্কোয়ার, এ টু থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে, এ থ্রি ওয়ান স্কোয়ার, এ থ্রি টু স্কোয়ার, এ থ্রি থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে। ঠিক আছে, এবার যে আমরা রো বরাবর লিখলাম, এটা কলমের ক্ষেত্রেও স্যাটিসফাই হবে, সেম কেস ঘটবে কলমের ক্ষেত্রে। এই দুটো কলমের সাথে যদি আমরা কনস্ট্যান্ট এলিমেন্টের প্রোডাক্ট করে গুণ করে যোগ করি, সেটাও জিরো হবে অন্য দুটো, যে কোনো দুটো কলমের ক্ষেত্রে। এবং প্রতিটা কলমে যদি স্কোয়ার করে সাম করে, সেটাও কি হবে, ওয়ান হবে। সেম টু সেম এখানে এই এলিমেন্ট এটার ক্ষেত্রেও তাই হবে। দ্যাট মিনস বি ওয়ান ওয়ান, বি টু ওয়ান, বি ওয়ান টু, বি টু টু, এটা কত হবে, জিরো হবে। এবং বি ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান টু স্কোয়ার ওয়ান হবে, এবং বি টু ওয়ান স্কোয়ার, বি টু টু স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে। এবং কলমের ক্ষেত্রেও এটা কিন্তু স্যাটিসফাই করবে। এবার দেখি আমি ব্যাপারটা বুঝে নিতে পারবো যে আমাদের যে রিকোয়ার্ড গিভেন ম্যাট্রিক্সটা আছে, যেটা রেজাল্ট বের করতে, সেটা আমার অর্থগোনাল হবে কিনা বা কি টাইপের হবে। প্রথমে এটা সিমেট্রিক কি সিমেট্রিক আছে সেটা আমরা চেক করতে পারি। ঠিক আছে, সিমেট্রিক কি সিমেট্রি, সিমেট্রিক কখন হবে, যখন এর ট্রান্সপোজ করে সেই ম্যাট্রিক্সটাই আসবে। আমরা যদি এর ট্রান্সপোজ করি, সাপোজ এর যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে এই রোটা এ বরাবর হয়ে যাবে, এই রোটা এ বরাবর হয়ে যাবে। তাহলে এই ট্রান্সপোজ করলে কি সেম ম্যাট্রিক্সটাই আসবে। এই ম্যাট্রিক্সটা আসতে গেলে এ এলিমেন্ট সেম হতে হবে, সরি সিমেট্রিক হতে গেলে এলিমেন্ট সেম হতে পারে। এবার এ ওয়ান টু, এ টু ওয়ান সেম না হতেও পারে। ঠিক আছে, অর্থগোনালের ক্ষেত্রে যে সেম হবে তা না। তাহলে আমরা এখান থেকে ট্রান্সপোজ সিমেট্রিক হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কিন্তু এটা অর্থগোনাল হবে ক্লিয়ারলি আমি বুঝতে পারছি, কারণ অর্থগোনাল হওয়ার শর্ত কি, প্রতিটা রয়েছে তার একটা রয়ে প্রোডাক্ট করে সাম করলে জিরো হবে। আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা সাম, এটার সাথে এটা প্রোডাক্ট করে, এটার সাথে এটা প্রোডাক্ট, এটার সাথে প্রোডাক্ট করে সাম করলে কি হবে, আমাদের এই রেজাল্টটা আসবে। ঠিক আছে, আর সেটা রেজাল্টটা কি, জিরো হবে।
আবার যদি এই রো এর সাথে এই রো এর প্রোডাক্ট করে সাম করি, মানে এটার সাথে গুণ, এর সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা দুটো গুণ করে জিরো চলে আসছে, আর এই রেজাল্ট আছে সেটা জিরো। সিমিলারলি আবার যদি এই রো এর সাথে এই রো এর করি, এই রো এর সাথে এর করলে জিরো হচ্ছে, এর সাথে এটা জিরো, এটার সাথে এটা জিরো, জিরোর সাথে এটা মানে জিরো, সবই জিরো হবে, এই রো এর সাথে এর করলে জিরো হবে। তাহলে একটা রো এর সাথে অন্য যে কোনো রো আমরা এই রো এর সাথে এই রো করতে পারি, এক্সকিউজ মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা রো এর সাথে অন্য যে কোনো রো এর আমরা যদি করেসপন্ডিং এলিমেন্টের প্রোডাক্ট করে সাম করে জিরো আসছে, এবং প্রতিটা রো এর আমরা যদি এই রো এর কথাই ভাবি, এই রো এ যদি স্কোয়ার করে সাম করা হয়, এটা স্কোয়ার এটা স্কোয়ার এটা স্কোয়ার করে সাম করলে আমাকে এই রেজাল্টটা আসবে। জিরো স্কোয়ার করলে জিরো, এটা হচ্ছে জিরো স্কোয়ার, এই রেজাল্ট আসবে, এটা ভ্যালু করে ওয়ান। তাহলে এরো স্কোয়ার করে সাম করে ওয়ান পাচ্ছি, এরো স্কোয়ার করে সাম করে ওয়ান পাচ্ছি, এরো স্কোয়ার করে সাম করলে ওয়ান পাচ্ছি, এরো স্কোয়ার করে সাম পাচ্ছি। তাহলে অর্থগোনালের যে প্রপার্টি সেটা কিন্তু হুবহু স্যাটিসফাই করছে। তার মানে কি এই যে ম্যাট্রিক্সটা হবে সেটা অর্থগোনাল হবে, নো ডাউট অর্থগোনাল। ঠিক আছে, আমরা এমনি এটা যদি পি ম্যাট্রিক্স ধরি, যদি পি ট্রান্সপোজ বের করি, যদি পি ইন্টু পি ট্রান্সপোজও বের করি, তাহলে কিন্তু এই রেজাল্টটাই কিন্তু, এটা কিন্তু আইডেন্টিটি চলে আসবে, আমরা দেখাতে পারবো। সেটা দেখালেও দেখানো যেতে পারবে। কারণ পি ট্রান্সপোজ করলে আমার, পি ট্রান্সপোজ করলাম কি এই বরাবর আসবে। যখনই আমরা এই যে রেজাল্টগুলো আমরা পাচ্ছি না, এই যে রেজাল্ট আমরা ডাইরেক্টলি লিখলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটা হচ্ছে জিরো, এর সাথে এটা গুণ, এর সাথে এটা জিরো, এই রেজাল্টগুলো পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি পাচ্ছি যখন আমরা এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আইডেন্টিটি করবো, যেটা অর্থগোনাল। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ টু আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা যখন স্যাটিসফাই করবো, তখন করসপন্ডিং এলিমেন্টগুলো কম্পেয়ার করলে অটোমেটিক কিন্তু এই রেজাল্টটাই কিন্তু অ্যাকচুয়ালি আসবে। ঠিক আছে, সেটা আমাদের অত কিছু করার দেখেন, আমরা সেটা ডাইরেক্টলি লিখতে পারবো, এগুলো বিষয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটা কি হবে, অর্থগোনাল হবে। এবার আমরা ফর্মুলা দিয়ে কিভাবে করা যায় সেটা আমরা দেখি। আমরা এই যে এ জিরো জিরো বি, এখানে এ বি ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স আমরা সি ম্যাট্রিক্স সাপোজ ধরলাম। এই যদি এ ট্রান্সপোজ করা হয়, তাহলে এই ট্রান্সপোজটা এই ম্যাট্রিক্সের উপর বসে যাবে, মানে কি এ ট্রান্সপোজ হবে, জিরো ট্রান্সপোজ জিরো হবে, জিরো বি ট্রান্সপোজ হবে। ঠিক আছে, আমরা সিম্পলি এখানেও দেখতে পাবো এই যখন ট্রান্সপোজ করা হবে, তাহলে কি এই রোটা এই বরাবর হয়ে যাবে, এই রোটা এই বরাবর হয়ে যাবে, এই রোটা এই বরাবর হবে। তাহলে এই যে এই ম্যাট্রিক্স যেটা ছিল, অ্যাকচুয়ালি এখানে এ ট্রান্সপোজ হয়ে যাবে। আর জিও ট্রান্সপোজ করলে এখানে এ বরাবর চলে আসবে, এ বরাবর এখানে চলে আসবে, এ বরাবর চলে আসবে, এই দুটো রো চলে আসবে। এখানেও যদি ট্রান্সফার করা হয় এটা ট্রান্সপোজ হবে। তার মানে কি এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করলে এই ভিতরের ম্যাট্রিক্স গুলো ট্রান্সপোজ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু হ্যাঁ এটা এ ট্রান্সপোজ হলো, এবার আমরা যদি সি ইন্টু সি ট্রান্সপোজ বের করি, সি ইন্টু সি ট্রান্সপোজ যদি বের করি, সি আমার কি এ জিরো জিরো বি আছে, এবং এ ট্রান্সপোজ জিরো জিরো বি আছে। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে এরকম বক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা যদি প্রোডাক্ট করি, তাহলে পরস্পর যেভাবে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রোডাক্ট করি সেভাবেই আমরা প্রোডাক্ট করতে পারবো। এটার সাথে এটার প্রোডাক্ট হবে, মানে এ ইন্টু এ ট্রান্সপোজ প্লাস জিরো ইন্টু জিরো, মানে নাল ম্যাট্রিক্সই আসবে। আর নাল ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্স যোগ করলে সেই ম্যাট্রিক্সটাই ব্যাক আসবে। সেম টু সেম এখানে যদি করা হয়, এটা জিরো ইন্টু এ ইন্টু জিরো মানে নাল ম্যাট্রিক্স হবে, জিরো ইন্টু বি ট্রান্সপোজ মানে এটাও নাল ম্যাট্রিক্স আসবে, এটা জিরো আসবে। সেম টু সেম এটার সাথে এটা যদি করা হয়, এটাও নাল ম্যাট্রিক্স হবে, এটা বি ইন্টু বি ট্রান্সপোজ আসবে। আর যেহেতু এ অর্থগোনাল বি অর্থগোনাল, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ এটা আমার আইডেন্টিটি আসবে, জিরো জিরো আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে সি ইন্টু সি ট্রান্সপোজ এর আইডেন্টিটি দেখাতে পারলাম, তাহলে সিটা কি হবে, অর্থগোনাল হবে। আর সি অর্থগোনাল মানে সি যেটা ধরেছিলাম এ জিরো জিরো বি, এটা কি হবে, অর্থগোনাল হবে। ঠিক আছে, এইগুলো বিষয়। তো এই ম্যাট্রিক্সটা কি হবে আমরা এক্সাম্পল নিয়েও দেখলাম, এবং বক্স ম্যাট্রিক্সের যে প্রপার্টি ট্রান্সপোজ এবং প্রোডাক্ট, এটা থেকে আমরা বলতে পারলাম। তো এই ম্যাট্রিক্সটা অর্থগোনাল হবে। নেক্সট আমরা দেখি কোশ্চেন নাম্বার 54। If rank of 4 cos 4 matrix T is 4, then the rank of T square. তাহলে T একটা ম্যাট্রিক্স 4 cos 4 অর্ডারে, যার র্যাঙ্ক কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাহলে T স্কোয়ারের র্যাঙ্ক কত হবে সেটা আমরা জানতে চাইছি। কোশ্চেন নাম্বার 4।
আমাদের গিভেন আছে র্যাঙ্ক অফ টি, এটা কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। টি স্কোয়ারের র্যাঙ্ক কত হবে সেটা বের করতে বলেছে। আমরা জানি যে র্যাঙ্ক অফ এ বি, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্টসের র্যাঙ্কটা কি হবে? লেস দেন ইকুয়ালস মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ কমা র্যাঙ্ক অফ বি। মানে এ আর বি দুটো ম্যাট্রিক্স, তাদের প্রোডাক্টসের র্যাঙ্কটা কি হবে? এ র্যাঙ্ক এবং বি এর র্যাঙ্কের থেকে সবচেয়ে যেটা ছোট, দুটোর মধ্যে যেটা ছোট তার সমান অথবা তার ছোট হবে। আমি আবার রিপিট করছি, এ বি র্যাঙ্কটা অ্যাকচুয়ালি কি হবে? এ র্যাঙ্ক আর বি র্যাঙ্কের মধ্যে যেটা ছোট তার সমান হতে পারে কিংবা তার থেকে ছোট হবে। সাপোজ এর র্যাঙ্ক 2, এর র্যাঙ্ক 3, তাহলে এ বি র্যাঙ্কটা হয় 2 এর সমান হবে কিংবা 2 এর থেকে ছোট হবে, 3 হবে না কখনো। ঠিক আছে, যেহেতু মিনিমাম অফ আছে। ঠিক আছে, মিনিমাম যেটা থাকবে এ আর বি এর মধ্যে তার সমান হতে পারে কিংবা তার থেকে ছোট হতে পারে। তো এখানে আমাদের টি স্কোয়ারের র্যাঙ্ক বের করতে হবে। তাহলে এ এর ভ্যালু আমি টি ধরলাম, বি এর ভ্যালু আমি টি ধরলাম। তাহলে আমার লেফট সাইডে কি আসলো? র্যাঙ্ক অফ টি ইন্টু টি আসলো, লেস দেন ইকুয়ালস মিনিমাম অফ র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি। মিনিমাম অফ র্যাঙ্ক অফ টি মানে কি? অ্যাকচুয়ালি র্যাঙ্ক অফ টি হবে, দুটোতে সেমই, তাই না? র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি। তাহলে এখানে আমরা লিখতে পারবো র্যাঙ্ক অফ টি স্কোয়ার লেস দেন ইকুয়ালস, মিনিমাম থাকবে না, দুটোই সেম। তাহলে এটা কি হবে? র্যাঙ্ক অফ, মিনিমাম লেখা হচ্ছে না কেন? জাস্ট ওয়েট। সেখানে অ্যাকচুয়ালি কি হবে? র্যাঙ্ক অফ টি হবে, র্যাঙ্ক অফ টি। আর র্যাঙ্ক অফ টি কত? 4 বলেছে। তাহলে র্যাঙ্ক অফ টি স্কোয়ার লেস দেন ইকুয়ালস 4। আমাদের টি স্কোয়ার র্যাঙ্ক সম্বন্ধে জানতে চেয়েছে, সেটা আমরা পেলাম লেস দেন ইকুয়ালস 4। তাহলে এখানে ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে, লেস অর ইকুয়াল টু 4। ঠিক আছে, আর নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 55। ইফ এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স অফ অর্ডার 4, দেন র্যাঙ্ক অফ এ কিউব। এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বলে দিয়েছে যার র্যাঙ্ক 4 দেওয়া আছে, তাহলে এ কিউবের র্যাঙ্ক কত হবে সেটা আমরা জানতে চাই। এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, এই যে তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা এটা কত হবে? নট ইকুয়ালস টু 0 হবে, যেহেতু এ নন সিঙ্গুলার বলে দিয়েছে। এবার কোনো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তাহলে তার র্যাঙ্কটা যত অর্ডারের ম্যাট্রিক্স হয় তত হয়। কেন হয় সেটা আমরা র্যাঙ্কের ডেফিনেশন থেকে আমরা জানবো। ঠিক আছে, আমি র্যাঙ্কের ডেফিনেশনটা একটু জাস্ট এক্সপ্লেন করে দিই। কোন একটা একটা ম্যাট্রিক্স, সাপোজ এটা আমার n ক্রস n ম্যাট্রিক্স, n ক্রস n ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক যদি r হয়, ঠিক আছে, তাহলে এই r এর থেকে বেশি অর্ডারের যে ম্যাট্রিক্স গুলো পাবো আমরা, সাব ম্যাট্রিক্স গুলো, তার ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হবে? 0 হবে। এবং r অর্ডারের অ্যাটলিস্ট একটা ম্যাট্রিক্স পাবো, সাব ম্যাট্রিক্স পাবো, যেটা নন জিরো হবে। ঠিক আছে, বিষয়টা কি আমি জাস্ট বলছি একটা এক্সাম্পলে। সাপোজ এ একটা ম্যাট্রিক্স, এ বি সি ডি ই এফ জি এইচ এল। সাপোজ এখানে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সাপোজ 2 যদি হয়, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয়, তার মানে এই যে এই ম্যাট্রিক্সটা 2 এর থেকে বেশি অর্ডারের সাব ম্যাট্রিক্স। 2 এর থেকে বেশি অর্ডার মানে এখানে 3 ওয়ার ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স। টোটাল ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালুটা কত হবে? 0 হবে। এবং এই 2 cos 2 অর্ডারের যে সাব ম্যাট্রিক্স, 2 হলো মানে এই যে 2 cos 2 ম্যাট্রিক্স, সাব ম্যাট্রিক্স 2 cos 2 মানে সাব ম্যাট্রিক্স মানে এ বি ডি ডি ই নি এটা একটা সাব ম্যাট্রিক্স পাবো, বি সি ই এফ এটা একটা সাব ম্যাট্রিক্স পাবো, ডি ই জি এইচ এটা একটা সাব ম্যাট্রিক্স পাবো 2 cos 2, ই এফ এইচ এল সাব ম্যাট্রিক্স। এভাবে কিন্তু আমরা অনেকগুলো সাব ম্যাট্রিক্স পাবো। যদি র্যাঙ্ক 2 হয় তাহলে আমরা একটা সাব ম্যাট্রিক্স 2 cos 2 সাব ম্যাট্রিক্স পাবো, যেটা নট ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, র্যাঙ্ক যত হবে তত অর্ডারের একটা সাব ম্যাট্রিক্স পাবো, যেটা নট ইকুয়ালস টু 0 হবে। র্যাঙ্ক যত হবে তার হায়ার অর্ডারের সাব ম্যাট্রিক্স গুলোর ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? 0 হবে।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। যেহেতু এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, মানে এর ডিটারমিন্যান্ট ভ্যালুটাই নট ইকুয়ালস টু জিরো হচ্ছে, তাহলে এখানে যে থ্রি ক্রস থ্রি অর্ডারের বলি, এটা থ্রি ক্রস থ্রি অর্ডার এই যে ডিটারমিন্যান্ট ভ্যালুটা যদি নট ইকুয়ালস টু জিরো হয়, মানে এই পুরোটা ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়ালস টু জিরো, তাহলে অবভিয়াসলি এর র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক অবভিয়াসলি এই ক্ষেত্রে কত হবে? থ্রি হবে। কারণ র্যাঙ্ক থ্রি হলে থ্রি কস থ্রি অর্ডারের ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়ালস টু জিরো হবে, কারণ আমরা তো পেয়ে যাচ্ছি যে পুরোটাই ডিটারমিন্যান্ট ভ্যালু নট ইকুয়ালস টু জিরো, তাহলে অবভিয়াসলি এর র্যাঙ্ক কত হবে? থ্রি হবে। তাহলে এখানে এর পুরোপুরি পুরো ডিটারমিন্যান্ট ভ্যালুটাই নট ইকুয়ালস টু জিরো, তাহলে এ কত অর্ডারের ম্যাট্রিক্স? এটা আমার ফোর অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এর র্যাঙ্কটা কত হবে? ফোর হবে। সিম্পলি আমরা মনে রাখবো যে কোনো একটা ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয়, মানে ওর ডেট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে র্যাঙ্কটা তার অর্ডারের সাথে সমান হবে। ঠিক আছে, এই যদি একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হয়, মানে ডেটা ভ্যালু নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ র্যাঙ্কটা কি হবে? এটা তত অর্ডারের যত অর্ডারের ম্যাট্রিক্স তার সাথে ইকুয়াল হবে। ঠিক আছে, এর আমাদের কি জানতে চেয়েছে? এ কিউবের র্যাঙ্ক, মানে এ কিউবের র্যাঙ্ক কত হবে সেটা জানতে চেয়েছে। এবার এ কিউব, এই যদি আমরা ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে চাই, এ কিউবের ডিটারমিন্যান্ট ভ্যালু সেটা কত হবে? এই ডিটারমিন্যান্ট ভ্যালু তার কিউব হবে, কারণ আমরা জানি এ যদি একটা কোনো ম্যাট্রিক্স তার যদি n পাওয়ার করে তার ডিটারমিন্যান্ট ভ্যালু যদি বের করি, সেটা কি হবে? এ ডিটারমিন্যান্ট ভ্যালু তার পাওয়ার কত হবে? n হবে। ঠিক আছে, তাহলে এ কিউবের ডিটারমিন্যান্ট ভ্যালু কি? এ কিউব তার পাওয়ার কিউব হবে, এ ডিটারমিন্যান্ট ভ্যালু তার কিউব হবে। যেহেতু এটাই নন সিঙ্গুলার, এ ডিটারমিন্যান্ট ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে এই এ যে ডিটারমিন্যান্ট ভ্যালু সেটা যদি আমরা কে ধরি, কোনো একটা কে স্কেলার ধরলাম, এর ডিটারমিন্যান্ট ভ্যালুর মধ্যে কোনো একটা ভ্যালু হবে, সেটা স্কেলার 6 7 8 9, সেটা নট ইকুয়ালস টু জিরো হবে, তো এটা অ্যাকচুয়ালি কি হবে? কে কিউবই হবে। আর যেহেতু কেটা নট ইকুয়ালস টু জিরো, তাহলে কে কিউবও নট ইকুয়ালস টু জিরো হবে, তাহলে এ কিউব যে ম্যাট্রিক্স তার ডিটারমিন্যান্ট ভ্যালুটাও কি হচ্ছে? নট ইকুয়ালস টু জিরো। তাহলে এ কিউবের র্যাঙ্ক, কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়ালস টু জিরো হয়, মানে নন সিঙ্গুলার হয়, তো তার র্যাঙ্কটা কি? তার যত অর্ডার তত অর্ডার হয়। তাহলে এ যদি ফোর কস ফোর অর্ডার হয়, তাহলে এ কিউবও কত হবে? ফোর কস ফোর অর্ডারও হবে। তাহলে এ কিউবের র্যাঙ্কও কত হবে? ফোর হবে। ফোর কেন হবে? কারণ এটা ফোর কস ফোর, এ কিউবটা ফোর কস ফোর অর্ডারের ম্যাট্রিক্স, আর এবং এ কি আছে? নন সিঙ্গুলার আছে সেই জন্য। তাহলে এ কিউবের র্যাঙ্ক কত হবে? ফোর হবে। মানে সি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56, if A be a non-singular matrix of order 3, then rank of adjoint A is, এটা নন সিঙ্গুলার বলে দিয়েছে, যার অর্ডার কত? 3 আছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ র্যাঙ্ক কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। কোশ্চেন নাম্বার 56, তাহলে এর যদি নন সিঙ্গুলার হয়, তাহলে এর ডিটারমিন্যান্ট নট ইকুয়ালস টু জিরো, এই যদি ডিটারমিন্যান্ট নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে এ এর র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক অফ এ এর অর্ডারের সাথে সমান হবে। এটা কত অর্ডারের ম্যাট্রিক্স? থ্রি কস থ্রি অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এর র্যাঙ্কও কত হবে? থ্রি হবে। থ্রি অর্ডারের ম্যাট্রিক্সের র্যাঙ্কও কত হবে? থ্রি হবে। এবার আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিন্যান্ট ভ্যালু বের করতে বলেছে। প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এর র্যাঙ্কটা বের করতে বলেছে, ডিটারমিন্যান্ট বলেছি অ্যাডজয়েন্ট অফ এর র্যাঙ্কটা বের করতে বলেছে। প্রথমে আমরা অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিন্যান্ট ভ্যালুটা কত হচ্ছে দেখবো, এটা নট ইকুয়ালস টু জিরো আসছে কিনা। যদি নট ইকুয়ালস টু জিরো হয়, তাহলে র্যাঙ্ক তার অর্ডারের সাথে ম্যাচ করে যাবে, ইকুয়াল হবে। এই ডিটারমিন্যান্ট ভ্যালুটা বের করছি। আমরা অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিন্যান্ট এর আগে আলোচনা করেছি, সেটা কি হবে? ডিটারমিন্যান্ট অফ এ তারপর এন মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, এটা কিভাবে আসছে সেটা দেখানো যায়। আমরা জানি যে এ ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিন্যান্ট অফ এ টু অ্যাডজয়েন্ট অফ এ। এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস ডিটারমিন্যান্ট অফ এ ইনটু এ ইনভার্স। আমরা যদি বোথ সাইড ডিটারমিন্যান্ট লাগিয়ে দিই, তাহলে ডিটারমিন্যান্ট অফ এ ইনটু এ ইনভার্স তার আবার ডিটারমিন্যান্ট। এই ডিটারমিন্যান্ট অফ এ এটা স্কেলার, আর এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, তারও আবার ডিটারমিন্যান্ট আছে। কোনো একটা এ ম্যাট্রিক্স তার সাথে কোনো একটা স্কেলার গুণ হয়, তার যদি ডিটারমিন্যান্ট ভ্যালু বের করি, সেটা কি হবে? স্কেলার পাওয়ার এন ইনটু ডিটারমিন্যান্ট অফ এ হবে। এনটা কি হবে? যেটা এনটা হচ্ছে এর অর্ডার। এখানে এর অর্ডার আমি সাপোজ এনই ধরলাম, তাই ডিটারমিন্যান্ট এ, এটা তো স্কেলার, 2 3 6 এরকম একটা ভ্যালু আছে, তার পাওয়ার এন হয়ে যাবে ইনটু এ ইনভার্স তারপর ডিটারমিন্যান্ট, মানে ওই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট। এখানে এ এর যেমন ডিটারমিন্যান্ট হচ্ছে সেটা আমরা আগের ভিডিওতে অনেক আলোচনা করা হয়েছে।
ডিটারমিনেন্ট অফ এ তারপর এন হবে, এখানে ডিটারমিনেন্ট অফ এ তার ইনভার্স হয়ে যাবে। আর ইনভার্সটা মানে ইনভার্সে এইটা মানে যা ডিটারমাইন করে ইনভার্সও কি হবে, সেম রেজাল্টই আসবে। ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এন মাইনাস ওয়ান হবে। আর যেহেতু এখানে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এন এর ভ্যালু কত হবে, 3 হবে। দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ তারপর 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস ডিটারমিনেন্ট অফ এ তার স্কোয়ার। এই ডিটারমিনেন্ট অফ এটা নট ইকুয়ালস টু জিরো, এটা ভ্যালু সাপোজ আমি কে ধরলাম, এটা নট ইকুয়ালস টু জিরো, তাই এটা অ্যাকচুয়ালি কি হবে, কে স্কোয়ার হবে। কে যদি নট ইকুয়ালস টু জিরো হয় তাহলে কে স্কোয়ারও কি হবে, নট ইকুয়ালস টু জিরো হবে। তাহলে আমরা পেলাম অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু জিরো। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি তার ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু জিরো হয়, সেটা নন সিঙ্গুলার হবে। তার র্যাঙ্কটা কি হবে, তার অর্ডারের সাথে সমান হবে। র্যাঙ্ক অফ অ্যাডজয়েন্টে সেটা কি হবে, এর অর্ডার। এটা অ্যাডজয়েন্ট হবে কত অর্ডার, এ যদি 3 cos 3 ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্টও হবে 3 cos 3 ম্যাট্রিক্সই হবে। তাহলে এরও র্যাঙ্ক কত হবে, 3 হবে। তো এটা ডি যে অপশনটা আছে সেই অপশনটা রাইট হবে। আর নেক্সট প্রশ্ন দেখুন, কোশ্চেন নাম্বার 57, দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স 1 4 8 2 10 22 0 4 12 ইজ 3 2 1 0। তাহলে এখানে একটা ম্যাট্রিক্স দিয়ে আছে, তার র্যাঙ্কটা আমাদেরকে বের করতে বলেছে। র্যাঙ্ক আমরা দুটো ভাবে বের করতে পারি, রো ইকুয়াল ফর্মে, ম্যাট্রিক্সের রো ইকুয়াল ফর্মে এনে সেখান থেকে র্যাঙ্ক আমরা বের করতে পারি, যেখানে রো ইকুয়াল ফর্মে এনে যতগুলো নন জিরো রো থাকবে র্যাঙ্ক তত হবে। কিংবা র্যাঙ্কে যে আমরা ডেফিনেশন দেখলাম, র্যাঙ্ক যত হবে তত অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা আমাদের নট ইকুয়ালস টু জিরো, অ্যাটলিস্ট একটা পাবো নট ইকুয়ালস টু জিরো, এবং তার হায়ার অর্ডারটা জিরো হবে। তো আমি দুটো প্রসেসই দেখাচ্ছি। আমরা র্যাঙ্ক যখন বের করতে এরকম এরকম ম্যাট্রিক্সের, তখন আমরা রো ইকুয়াল ফর্মের প্রসেসটাই অ্যাপ্লাই করব, এবং এটা সময় সাপেক্ষ অনেকটা, মানে অনেকটা কম সময়ে আমরা করে নিতে পারবো। সো সেটা কি আমি জাস্ট আলোচনা করছি এখানে। ম্যাট্রিক্সটা আমার 1 আছে, 4 আছে, 8 আছে, দেন 2 10 22 0 4 12 আছে। রো ইকুয়াল ফর্মটা কি, আমরা প্রথম রো এর হেল্প নিয়ে এই পজিশনে 0 আনার চেষ্টা করব। ঠিক আছে, প্রথমে এই জায়গাটা 1 আনার চেষ্টা করবো, আইদার আমরা ডিভাইড করে 1 আনবো, কিংবা আমরা আহ, একটা রয়েছে তার একটা রয়ে এক্সচেঞ্জ করতে। আমরা কি কি অপারেশন করতে হবে সেটা আমাদের জানতে হবে। যে কোনো একটা রোকে আমরা ডিভাইড করে দিতে পারবো, কোনো একটা স্কেলার গুণ বা ভাগ করতে পারবো। তারপরে দুটো স্কেলারের মধ্যে অপারেশন করতে পারবো, কোনো একটা গুণ করে বিয়োগ করতে পারবো বা গুণ করে যোগ করতে পারবো। ঠিক আছে, আর একটা রো এর সাথে রো এর আমরা এক্সচেঞ্জ করতে পারবো, একটা রো আর একটা জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো আমরা এবার রো অপারেশন গুলো করবো, দিয়ে আমরা এইখানে প্রথমে এইখানে জিরো আনতে পারবো, এখানে জিরো আনতে পারবো। এখানে আমার জিরো অলরেডি আছে, আমি এখানে জিরো আনবো। এখানে জিরো আনতে গেলে আমার কি করতে হবে, প্রথম রোটা ফিক্স রাখলাম 1 4 8, এই রোকে হেল্প নিয়ে এখানে জিরো আনবো, তাহলে এর সাথে 2 গুণ করে বিয়োগ করবো। 2 গুণ করে বিয়োগ করলে এটা জিরো আসবে। এখানে 2 গুণ করলে কত, 4 2 8 হবে। 10 থেকে 8 বাদ দিলে কত, 2। এটা 2 গুণ করলে কত, 8 2 16। 22 থেকে 16 বাদ হবে, 6 2 12, তাহলে 6 হবে। এটা অলরেডি জিরো আছে, তাহলে এটা আমার কিছু করার দরকার নেই। আমি কাজ কি করলাম, রো 2টা চেঞ্জ করলাম, রো 2 মাইনাস 2 রো 1। তো 1 4 8 রাখলাম। এবার এটার হেল্প নিয়ে এটাকে জিরো করা। এই পজিশনে আমি 1 আনতে পারি, 1 আনতে গেলে আমি জিরো 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1 এটা 3 হয়ে গেল। 0 4 12। আমি কি করলাম, রো 2টাকে চেঞ্জ করলাম, 1/2 রো 2। তো 1 4 8 0 1 3। নেক্সট স্টেপ হবে আমাকে এই রোটার হেল্প নিয়ে এই পজিশনে জিরো আনা। ঠিক আছে, এই পজিশনে জিরো হয়ে গেল, এবার আমাকে এই পজিশনে জিরো আনতে হবে। এটার সাথে 4 গুণ করে বিয়োগ করলে জিরো চলে আসবে, তাহলে 0 4 গুণ করে বিয়োগ করলে এটা জিরো আসছে, এটা 4 গুণ করে বিয়োগ করলো এটাও জিরো আসছে। তাহলে আমার প্রথমে এই পজিশন জিরো আনা, নেক্সট এই পজিশন। এই দেখলো আরো বেশি অর্ডারের ম্যাট্রিক্স আছে, আরো রো আছে, তখন তার পরেরটা যোগ হবে, মানে এইভাবে আমরা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আনার চেষ্টা করব। ঠিক আছে, নেক্সট আমাদের ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আনতে হবে। তো এইভাবে আনার পর আমরা যতগুলো নন জিরো রো থাকবে, নন জিরো রো মানে কি, সাপোজ এই একটা রো, এই রো যদি একটা এলিমেন্ট নন জিরো থাকে তাহলে সেটা নন জিরো রো হিসেবে ধরবো।
ধরুন এই রো বরাবর কিন্তু একটাও নন জিরো নেই, সবগুলো জিরো হয়ে গেছে, তাহলে এটা জিরো রো হবে, নন জিরো রো হবে না। নন জিরো আমার এটা একটা আছে, এটা আছে, দুটো নন জিরো আছে, তাহলে এর র্যাঙ্ক কত হবে? 2 হবে। এইভাবে রো ইকুয়াল ফর্মে আনার পর যতগুলো নন জিরো রো থাকবে র্যাঙ্ক কত হবে? তত হবে, তো 2 হবে। সো এইভাবে আমরা র্যাঙ্ক খুব সহজে বের করতে পারবো। এর হচ্ছে ডিটারমিনেন্ট প্রসেসে কিভাবে বের করবো, মানে র্যাঙ্কের যে ডেফিনেশন সেখান থেকে কিভাবে বের করবো। তো প্রথমে 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স আছে, প্রথমে এর র্যাঙ্ক যদি 3 হতে হয়, 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্স এর র্যাঙ্ক যদি 3 হতে হয়, অবভিয়াসলি এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কি নট ইকুয়াল টু 0 হবে। তো প্রথমে 3 হচ্ছে কিনা চেক করব, হায়ার থেকে চেক করব। তো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব। তো এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করার জন্য আমি এখানে দেখাচ্ছি কাজটা। আমরা এই বরাবর এই রো বরাবর এক্সপ্যান্ড করতে পারি, তাই সুবিধা হবে। এখানে অলরেডি একটা 0 আছে, তাই 4 ইনটু কত হবে, মানে এই যদি ম্যাট্রিক্স হয় এর আমরা ডিটারমিনেন্ট ভ্যালু বের করছি। ওই পজিশন কি মাইনাস, তাহলে -4 ইনটু এই রো এই কলম বাদ যাবে, 22 - 16, 22 - 16, 22 - 16 কত হবে? 5 হবে। দেন +12 ইনটু এই রো এই কলম বাদ 10 - 8 মানে 2, তাহলে -24 +24, তাহলে 0 আছে। তাহলে এ ডিটারমিনেন্ট ভ্যালু 0 আছে, তাহলে র্যাঙ্ক অফ এ 3 হতে পারবে না। ঠিক আছে, 3 হতে গেলে অবশ্যই 3 ক্রস 3 অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 হতে হতো। এবার 3 হলো না, এবার 2 চেক করব। 2 চেক করার জন্য আমাকে 2 cos 2 সাবম্যাট্রিক্সের একটা ডিটারমিনেন্ট ভ্যালু, একটা সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 দেখতে হবে। আমি যদি এই সাবম্যাট্রিক্সটাই নিই, এটা কত হচ্ছে 1 4 2 10, এটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু কত 10 - 8, তাহলে 2 আসছে, তাই নট ইকুয়াল টু 0। তাহলে একটা সাবম্যাট্রিক্স পেলাম যেটা ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়াল টু 0 আছে, তাহলে র্যাঙ্ক কত হবে? 2 হবে। এইভাবে আমরা এভাবেও আমরা খুব সহজে বের করতে পারবো র্যাঙ্ক কত 2 হবে। এবার দেখো এটা সাবম্যাট্রিক্সও 0 হচ্ছে, এটারও 0 হচ্ছে, এটারও 0 হচ্ছে, সবগুলো এইভাবে 0 হচ্ছে, তাহলে তখন কি হবে? র্যাঙ্ক 2 হবে না। তখন আমরা বলবো র্যাঙ্ক 2 হবে না, তখন 1 হবে। এই যে বিষয়। তো যেহেতু এখানে পেলাম, আমরা অন্য সাবম্যাট্রিক্স যদি দেখতে পারি, এই সাবম্যাট্রিক্সটাও দেখতে পারি, 8 - 0 মানে 8 হচ্ছে, নট ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে 2 হবে। ঠিক আছে, যে কোনো একটা দেখা গেলো, যতগুলো সাবম্যাট্রিক্স সবগুলো 0 হলো, অ্যাটলিস্ট একটা দেখা গেলো যে নট 0 হচ্ছে। ঠিক আছে, এটা বের করলাম 0 হলো, এটা বের করলাম 0 হলো, এটার সাথে এটা বের করলাম 0 হলো, এর সাথে এটা বের করলাম 0 হলো, লাস্ট এটা দেখা গেল এর সাথে এটা বের করলাম 0 হলো, এই 1404 দেখলাম সেটাও 0 হলো, লাস্টে দেখা গেল 48412 টা নট ইকুয়াল টু 0 হলো, তখন বলতে হবে র্যাঙ্ক 2 হবে। একটা পাওয়া গেলেই, যদি তত অর্ডারে একটা যদি ম্যাট্রিক্স রিটার্ন ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয়, তাহলে র্যাঙ্ক তত হয়ে যাবে। সো এটা র্যাঙ্ক আমরা দেখলাম 2 আসছে, মানে বি যে অপশনটা, যে অপশনটা রাইট হবে। তাহলে নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 58। ইফ দ্য ম্যাট্রিক্স 2 1 4 1 x 2 4 0 x plus 2 has rank 2, then the value of x are, একটা ম্যাট্রিক্স দেয়া আছে, ম্যাট্রিক্সটা অবভিয়াসলি 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তার র্যাঙ্কটা কত দেয়া আছে? 2 দেয়া আছে। তাহলে এর x এর ভ্যালুটা বের করতে বলেছে। আমরা র্যাঙ্কের ডেফিনেশন কি দেখলাম? র্যাঙ্ক তত হবে তার থেকে হায়ার অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে? 0 হবে। ঠিক আছে, র্যাঙ্ক যে 2 আছে তার 2 এর থেকে বেশি কত হবে? 3, তা 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু কত? 0 হবে। ঠিক আছে, এখন 3 অর্ডার ম্যাট্রিক্স মানে এটা অ্যাকচুয়ালি পুরো ম্যাট্রিক্সটাই হচ্ছে। 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স মানে কি? পুরো ম্যাট্রিক্স। 2 cos 2 অর্ডার ম্যাট্রিক্স মানে কি? এটা ধরবো। এবার র্যাঙ্ক যদি 1 হতো তাহলে 2 cos 2 ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভ্যালু 0 করতাম, মানে এটা করতাম, এটা করতাম। র্যাঙ্ক 1 হলেও কিন্তু 2 cos 2 ম্যাট্রিক্সও ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, 3 cos 3 অর্ডার ম্যাট্রিক্স মানে হায়ার অর্ডার যতগুলো আছে সবগুলো ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। র্যাঙ্ক 2 আছে, তাহলে এর হায়ার অর্ডার 3 cos 3 হবে। 4 cos 4 এর গল্প আসছে না, কারণ এখানে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে 3 cos 3 অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে এই 3 cos 3 অর্ডারের ডিটারমিনেন্ট ভ্যালুটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত? 0 হবে, মানে অ্যাকচুয়ালি এই পুরো ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে। সেখানে এই ম্যাট্রিক্সটা কত দিয়েছে আমি লিখে নিই, কোশ্চেন নাম্বার 59 না 58, 58, 58। এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে আমার 2 1 4 1 x,
214 on x2 4 0 x plus 2। যেহেতু এর র্যাঙ্ক 2, তাহলে এই ডিটারমিন ভ্যালু কত হবে? 0 হবে। এটা ভ্যালু যদি 0 করি, আমরা এই 4 বরাবর এক্সপ্যান্ড করছি, সুবিধা হবে। 4 বরাবর যদি এক্সপ্যান্ড করি, আমি লিখে নিচ্ছি 214 1 x2 4 0 x plus 2। এই ডিটারমিন ভ্যালু 0। তো 4 বরাবর এক্সপ্যান্ড করছি, তাহলে 4 ইন্টু এই বরাবর এক্সপ্যান্ড করছি, 4 ইন্টু কত হবে? 2 minus 4x, 2 minus 4x, এটা প্লাস পজিশন মাইনাস প্লাস পজিশন, আবার x plus 2 ইন্টু এই বরাবর যদি এক্সপ্যান্ড করা হয় 2x minus 1 equals to 0। সেটা 8 মাইনাস 16x প্লাস 2x স্কোয়ার মাইনাস x প্লাস 4x মাইনাস 2 equals to 0। তো ফাইন আমরা পেলাম 2x স্কোয়ার 17 প্লাস মাইনাস 13x প্লাস 6 equals 0। সেটা আমরা এখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে, x এর ভ্যালু আমাকে বের করতে বলেছে। এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এসেছে, আমরা কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করতে পারি কিংবা মিলি ফ্যাক্টর করতে। এখানে মিলি ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এটা কত হবে? লাস্টের ফার্স্টগুলো 12 হচ্ছে, তা 12x মাইনাস x 13x হয়ে যাচ্ছে, প্লাস 6 ইকুয়াল টু 0। 2x কমন যাবে, x মাইনাস 6 মাইনাস 1 কমন, x মাইনাস 6 ইকুয়াল টু 0, x মাইনাস 6 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা লিখতে পারবো x মাইনাস 6 ইকুয়াল টু 0, x এর ভ্যালু 6, 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, x এর ভ্যালু কত হবে? হাফ হবে। আমাদের x এর ভ্যালুটা বের করতে বলেছিল, সেটা কত হবে? 6 হবে আর হাফ হবে। তো এর যদি র্যাঙ্ক 2 হয়, তাহলে x এর ভ্যালু 6 and হাফ হবে। তো প্রথম যে অপশনটা আছে, সেই অপশনটাই রাইট হবে। আর এটা লাস্টের শেষেতে এসেছিল 2016 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59। If A be a square matrix of order n, B is non-singular, B টা non-singular matrix বলেছে of order n, then rank of AB less than equals to rank A, rank of AB greater than equals to rank A, rank of AB equals to rank A, rank of AB equals to rank of B। এই একটা যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে যার অর্ডারটা n আছে, বি একটা নন সিঙ্গুলার বলে দিয়েছে ম্যাট্রিক্স যার অর্ডারটা n, সেম অর্ডারের ম্যাট্রিক্স, সেম অর্ডারের ম্যাট্রিক্স বি যেটা নন সিঙ্গুলার। তাহলে এ বি র্যাঙ্কটা এ এর সাথে গ্রেটার দেন হবে না, লেস দেন হবে না, এর সাথে সমান হবে না, বি এর সাথে সমান হবে, সেটা আমাদের জানতে চাইছি। কোশ্চেন নাম্বার 59। এখানে বি টা নন সিঙ্গুলার বলে দিয়েছে। বিটা নন সিঙ্গুলার মানে বি এর ডিটারমিনেন্ট ভ্যালু নট ইকুয়ালস টু 0, এবং বি এর ইনভার্সটা কি হবে? এক্সিস্ট করবে। যেহেতু নন সিঙ্গুলার, এই ইনভার্সটা এক্সিস্ট করবে। এবার আমাকে এ বির র্যাঙ্কটা এ যে কোনো একটা ম্যাট্রিক্স, দুটোর অর্ডার কি সেম আছে। এবার আমাকে এ বির র্যাঙ্কটা এ এর সাথে কি রিলেশনে থাকবে সেটা আমাদেরকে দেখতে হবে। ইন জেনারেল আমরা জানি যে র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস মিনিমাম অফ র্যাঙ্ক অফ এ র্যাঙ্ক অফ বি। তাহলে এ বি যে ম্যাট্রিক্সের র্যাঙ্ক, সেটা কি এ আর বি এর মধ্যে যেটা ছোট হবে তার সমান কিংবা ছোট হবে। তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ এ লিখতে পারি, কিনা? সাপোজ এ র্যাঙ্ক 2 হলো, বি র্যাঙ্ক 3, তাহলে এ বি র্যাঙ্কটা কি হবে? লেস দ্যান ইকুয়ালস টু 2 হবে অবভিয়াসলি। সাপোজ এ র্যাঙ্ক 3 ধরলাম, বি র্যাঙ্ক সাপোজ 2ই ধরলাম, ঠিক আছে? তাহলে বি র্যাঙ্ক যাই হোক না কেন, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারবো এ বি র্যাঙ্কটা কি 3 থেকে ছোটই হবে অবভিয়াসলি, এটা বলতে পারবো। তো অ্যাকচুয়ালি 2 এর থেকেও ছোট হবে, 2 এর সমান কিংবা ছোট হবে, তো সেটাকে আমি বলতে পারি না অবশ্যই 2 এর থেকেও ছোট হবে, নাকি 3 থেকেও ছোট হয়। তাহলে আমরা বলতে পারবো র্যাঙ্ক অফ এ বি সেটা কি হবে? এ র্যাঙ্কের থেকেও ছোট হবে, বি র্যাঙ্কের থেকেও ছোট হবে। মানে মানে সমানও হতে পারে, সমান হবে না তা না, সমানও হতে পারে কোনো ক্ষেত্রে। অ্যাকচুয়ালি আমরা এই সেজন্য আমরা এই কন্ডিশনে লিখতে পারবো, মানে এ বি র্যাঙ্কটা আইদার এ এর সাথে সমান হয়ে ছোট হবে কিংবা বি এর সাথে সমান হয়ে ছোট হবে, আমরা লিখতে পারবো সেপারেটলি। এবার আমরা এই ভ্যালুটা বের করার চেষ্টা করছি।
র্যাঙ্ক অফ এ, র্যাঙ্ক অফ এ ইকুয়ালস, আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা এইভাবে এ লিখতে পারি যে এ ইন্টু বি ইন্টু বি ইনভার্স। ঠিক আছে, এখানে আমরা এইভাবে লিখলাম যে এ এর সাথে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ আছে, কোন একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ হয় মানে সেই ম্যাট্রিক্সটাই হবে র্যাঙ্ক অফ ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এইভাবে লিখতে পারি বি ইন্টু বি ইনভার্স। যেহেতু বিটা নন সিঙ্গুলার তাই এর ইনভার্সটা এক্সিস্ট করবে, আর এর ইনভার্স এক্সিস্ট করা মানে কি বি ইন্টু বি ইনভার্স, এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা আই এর জায়গায় আমরা কি লিখলাম, বি ইন্টু বি ইনভার্স লিখলাম। এবার আমরা এইখানে এবি কে একটা ম্যাট্রিক্স হিসেবে ধরলাম, বি ইনভার্স একটা আলাদা ম্যাট্রিক্স হলো। এবিটাকে আমি সাপোজ পি ম্যাট্রিক্স দিলাম, এটা সাপোজ কিউ ম্যাট্রিক্স। র্যাঙ্ক অফ পি ইন্টু কিউ আছে, এখানে যেমন আমরা র্যাঙ্ক অফ এ বি ইকুয়ালস টু কি মিনিমাম লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ লিখতে পারলাম, এটাও লিখতে পারবো। এখানে আমরা এই জিনিসটাও লিখতে পারবো যে র্যাঙ্ক অফ এ বি লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ বিও লিখতে পারবো। ঠিক আছে, এই দুটো রিলেশনে লিখতে পারবো, মানে এখানে মাল্টিপ্লিকেশন রিলেটেড এই তিনটে রিলেশন আমরা লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে যদি এখানে কি পি একটা ম্যাট্রিক্স ধরলাম, যে এ বি পি ম্যাট্রিক্স হলো কি ম্যাট্রিক্স হলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই লিখতে পারবো র্যাঙ্ক, এটার যে র্যাঙ্ক দুটো ম্যাট্রিক্সের প্রোডাক্ট আকার আছে তার র্যাঙ্ক আছে, এটা কি লেস দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ পি লিখতে পারবো। র্যাঙ্ক অফ পি লেখা মানে কি র্যাঙ্ক অফ এবি লেখা, অবশ্যই অবভিয়াসলি লিখতে পারবো। মানে কি পি এর র্যাঙ্কের থেকে সমান অথবা ছোট হবে, অথবা কিউ এর র্যাঙ্কের থেকে সমান অথবা ছোট হবে, মানে কি লেস দ্যান ইকুয়ালস পি লিখতে পারবো। তাহলে আমরা ফাইনালি পেলাম এই এই রিলেশন থেকে লেফট সাইডে মানে কি র্যাঙ্ক অফ এ ছিল, র্যাঙ্ক অফ এ লেস দ্যান ইকুয়াল টু কি পেলাম, র্যাঙ্ক অফ এবি পেলাম। এবার আমরা ভালো করে যদি অবজার্ভ করি এই রিলেশনটা, এই যে এই রিলেশনটা এবং এটা যদি অবজার্ভ করি ভালো করে, কি পাচ্ছি, এবি র্যাঙ্কটা লেস দ্যান ইকুয়ালস টু এ হচ্ছে, এ র্যাঙ্কের সাথে লেস দ্যান ইকুয়ালস টু হচ্ছে। আবার এবি র্যাঙ্কটা এখানে এবি এখানে যদি ভালো করে লিখি, লেফট সাইডে লিখি র্যাঙ্ক অফ এবিটা সেটা কি হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস র্যাঙ্ক অফ এ হচ্ছে। ঠিক আছে, এটা 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 কি গ্রেটার দ্যান হচ্ছে এ র্যাঙ্কে থেকে। তাহলে এই দুটো অবজার্ভ করি, এবি র্যাঙ্কটা কি লেস দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ হচ্ছে, আবার এবি র্যাঙ্কটা আবার এই রিলেশন থেকে পেলাম এবি র্যাঙ্কটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু র্যাঙ্ক অফ এ হচ্ছে। তাহলে এই দুটো কন্ডিশন সিমিলটেনিয়াসলি কখন হোল্ড করবে, যখন ইকুয়াল সাইনটা হোল্ড করবে, যখন র্যাঙ্ক অফ এবিটা র্যাঙ্ক অফ এ হবে তখনই কিন্তু হোল্ড করবে, আদারওয়াইজ কিন্তু হোল্ড করতে পারবে না। যে এখানে সাপোজ দেখা গেল 2 লিখলাম, এখানে 3 লিখলাম, তাহলে এই কন্ডিশনে অবশ্যই হোল্ড করছে। এবার সেটাই আবার এবিটা 2 ধরেছিলাম, এবিটা এখানে যদি 2 বসাই এখানে 3 বসাই, এটা কি স্যাটিসফাই করছে? 2টা কি বড় হচ্ছে 3 থেকে? হচ্ছে না। এটা তখনই স্যাটিসফাই করবে যখন দুটো সমান ধরবো। এইটা কোনো স্যাটিসফাই করছে 2 লেস দ্যান ইকুয়াল টু 2, অবশ্যই এই কন্ডিশনে স্যাটিসফাই করছে। এটা যদি 2 ধরা হয় 2 লেস দ্যান, মানে যখন সমান হবে তখনই কিন্তু এই ইকুয়ালিটি কন্ডিশনটা টেক করবে। মানে কি র্যাঙ্ক অফ এবিটা কি হবে, র্যাঙ্ক অফ ই হবে। তো এখানে সি যে অপশনটা হবে সেই অপশনটা রাইট হবে। আর ইন জেনারেল এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্স যতটা আছে তার সাথে যদি অন্য একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুণ হয়, অন্য একটা হতে অনেকগুলো হতে পারে, তাদের র্যাঙ্কটা কি হবে, সেই ম্যাট্রিক্সটাই থাকবে, মানে চেঞ্জ হবে না। কোন একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক চেঞ্জ হবে না যদি ওর সাথে কোন একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স প্রোডাক্ট করা হয়। আমি আবার রিপিট করছি, কথাটা ভালো করে মনে রাখবে তোমরা। কোন একটা ম্যাট্রিক্সের র্যাঙ্কটা চেঞ্জ হবে না যদি ওই ম্যাট্রিক্সের সাথে অন্য কোনো নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুণ করা হয়, সে আগে গুণ করা হোক পরে গুণ করা হোক কোনো ম্যাটার করবে না। ঠিক আছে, আগে গুণ করলেও চেঞ্জ হবে না, পরে গুণগুলো চেঞ্জ হবে না, যেটা এই ম্যাট্রিক্সটা যা ছিল তাই থাকবে, মানে র্যাঙ্ক যা ছিল তাই থাকবে। ওকে, আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 60 কি আছে, ইফ n cross n matrix A has only one non-zero element then rank of A is। তাহলে এই একটা ম্যাট্রিক্স n ক্রস n এর যার একটি মাত্রই নন জিরো এলিমেন্ট আছে, একটি মাত্র নন জিরো, বাকিগুলো সব তাহলে জিরো হবে অবভিয়াসলি। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলতে হবে, এই একটা n ক্রস n ম্যাট্রিক্স একটাই নন জিরো ম্যাট্রিক্স আছে,
সাপোজ ম্যাট্রিক্সটা এরকম আছে জিরো, একটা নন জিরো এলিমেন্ট, সাপোজ আমি এই জায়গাটা নিলাম, সাপোজ নন জিরো এলিমেন্ট 5 আছে, তবে জিরো 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 এন সঙ্গে চলে যাচ্ছে, তাহলে জিরো জিরো, বাকি সব এলিমেন্ট গুলো কি জিরো জিরো, সব এলিমেন্ট গুলো জিরো জিরো, এন ক্রস এন আছে, সব এলিমেন্ট গুলো জিরো জিরো, একটাই মাত্র নন জিরো এলিমেন্ট আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমরা দেখে বুঝতেই পাচ্ছি যে একটাই কিন্তু নন জিরো রো আছে, এটাই কি হচ্ছে নন জিরো রো আছে। একটা রোতে যদি একটাই নন জিরো এলিমেন্ট থাকে মানে সেটা নন জিরো রো, এটা নন জিরো রো। আর কোনো নন জিরো রো কি পাবো আমরা? পাবো না, কারণ বাকি সব এলিমেন্টই জিরো। এই পাঁচটা দেখা গেলো এই জায়গাটা থাকতে পারে বা এই জায়গাটা যেখানেই থাক না কেন, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাবো যে একটাই নন জিরো রো আছে। তাহলে এর র্যাঙ্ক কত হবে? এর র্যাঙ্ক অবভিয়াসলি 1 হবে। দেখা গেলো সবগুলোই যে জিরো হতো তখন র্যাঙ্ক জিরো হতো, মানে সবগুলো তো জিরো নাই, একটা আমরা নন জিরো রো কিন্তু পাবো। এই ফাইভটা যেখানেই বসাই না কেন একটা নন জিরো রো থাকবে, ঠিক আছে? এর জন্য এর র্যাঙ্ক কত হবে? 1 হবে। তাহলে এখানে এই অপশনটা রাইট হবে। আমরা এইভাবেও ভাবতে পারি যে অবভিয়াসলি এর এই এই যে 5 এখানে বসালাম, ঠিক আছে? তাহলে এই 1 ক্রস 1 এর সাবম্যাট্রিক্স গুলো ইউনিক, তাহলে 1 ক্রস 1 সাবম্যাট্রিক্স মানে এটা এটা সবগুলোই কিন্তু প্রতিটা এলিমেন্টই কিন্তু 1 ক্রস 1 ক্রস 1 সাবম্যাট্রিক্স। 1 ক্রস 1 এর সাবম্যাট্রিক্স এর 5 নিজেও একটা 1 ক্রস 1 সাবম্যাট্রিক্স, তাহলে এটা কি নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে আমরা 1 ক্রস 1 সাবম্যাট্রিক্সটা নট ইকুয়াল টু 0 পেলাম, তাহলে র্যাঙ্ক 1 নট ইকুয়াল টু 0 পেলাম, তাহলে র্যাঙ্ক 1 হতে পারে। এর 2 ক্রস 2 যদি সাবম্যাট্রিক্স নিই সবগুলো কিন্তু 0 হবে। এটা যদি ডিটারমিনেন্ট ভ্যালু বের করি 0 হবে, এটা ডিটারমিনেন্ট ভ্যালু 0 হবে, এটা সব সমস্ত 2 ক্রস 2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে? 0 হবে। ঠিক আছে, যে কোনো 2 ক্রস 2 ম্যাট্রিক্স 0 হবে। তাহলে 1 ক্রস 1 এর একটা একটা নন জিরো পেলাম, এবং 2 ক্রস 2 অর্ডারের 0 হচ্ছে, 3 ক্রস 3 ও 0 হচ্ছে, তার মানে কি অবভিয়াসলি এর র্যাঙ্কটা কত হবে? 1 হবে। আমরা এইভাবেও বিষয়টা ভাবতে পারি। সো এটা ফার্স্ট অপশনটা রাইট হবে। তো আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেইলস সলিউশন আলোচনা করলাম। কোনো সলিউশন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল হচ্ছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।